বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ এবং আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর লাইলুফার ইয়াসমিন, অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন লুনা নূর, সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, সিপিবি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। এবং আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরতে চাই। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যে তথ্যটি আমি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডের লন্ডনে আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করলে খালেদা জিয়াকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন। দীর্ঘ 7.5 বছর পর দেখা পেয়ে মাকে জড়িয়ে ধরেন তারেক রহমান। এ সময় দুজনেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। ইংল্যান্ডের বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খান তিনি বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান। বিএনপি চেয়ারপারসনের সবশেষ 2017 সালের 15 জুলাই লন্ডন সফরে গিয়েছিলেন তিনি। এরপর আর কোনো বিদেশ সফর হয়নি এবং এই সময়ের মধ্যে তার সঙ্গে যে ছেলে তারেক রহমান তার সাথেও সরাসরি দেখা হয়নি। এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছেলে তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তাদেরকে কেউ ঠেকাতে পারবে না। এরপর যে তথ্যটি আমি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। বিভিন্ন অপরাধের অভিযোগে করা মামলায় বিচারের সম্মুখীন করতে তাকে বাংলাদেশে প্রত্যর্পণ করার জন্য ভারতের কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুরোধ জানিয়েছে। এমন প্রেক্ষাপটে তার ভিসার মেয়াদ বাড়ানোর তথ্য পাওয়া গেল। এর আগে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার তিনি জানান যে আওয়ামী লীগের শাসনামলে গুম ও জুলাই গণ অভ্যুত্থান হত্যাকাণ্ডের ঘটনায় মোট 97 জনের পাসপোর্ট বাতিল করে সরকার। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। এটি বাংলাদেশ স্থানীয় সময় মঙ্গলবার জানানো হয়। এরপর যে তথ্যটি তা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে যে নয়াদিল্লি এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের কাছে এবং তিনি বলেছেন যে আপনাদের মতো আমিও এটা পত্রিকার মাধ্যমে জেনেছি, আমাদের কি করার আছে। এবং তিনি জানান যে শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেয়া হয়েছিল তার জবাব এখনো পাওয়া যায়নি। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে গণহত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি। এরপর যে তথ্যটি আমি একটু তুলে ধরতে চাই, চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তে মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে কাঁটা তারের বেড়া তৈরি করছে বিএসএফ। এ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। সতর্ক অবস্থানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর সীমান্তবর্তী এলাকায় এই বেড়া তৈরি করা হচ্ছিল বলে জানান বিজিবি মহানন্দ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এবং এর প্রেক্ষিতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্ক অবস্থান ও সীমান্তের টহল জোরদার করে বিজিবি। সীমানা ঘেঁষে তাদের কাজ করতে দেখে তীব্র আপত্তিও জানায় বিজিবি এবং বিজিবির তীব্র আপত্তির মুখে নির্মাণ কাজ বন্ধ রাখে বিএসএফ। এবং এই ঘটনায় কিন্তু সীমান্তবর্তী যে দুই দেশের বাংলাদেশ এবং ভারতের জনসাধারণ তাদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং আরেকটি ঘটনা একটু তুলে ধরি এই বাংলাদেশ ভারত সীমান্ত সংশ্লিষ্ট, সেটা হচ্ছে যে সীমান্তে ভারতের দখলে থাকা 5 কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করে নিজেদের দখলে নিয়েছে বাংলাদেশ। তবে এই খবরকে ভিত্তিহীন বলে দাবি করছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবং সবশেষ আরেকটি তথ্য একটু ছোট করে তুলে ধরি তা হচ্ছে 15 জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় বেঁধে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এটি আগেও বলেছেন। এটি বাংলাদেশ স্থানীয় সময় বুধবার কুমিল্লায় টাউন হল মাঠে ঘোষণাপত্রের সমর্থনে লিফলেট বিতরণ করার সময় তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন এবং সেখানে এই কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন যে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতির বিষয়ে সরকার ও অন্য রাজনৈতিক দলগুলোর দরকার ছিল পদক্ষেপ নেয়ার, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। তাই আমরা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 31 ডিসেম্বর জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ঘোষণা করতে গিয়েছিলাম, কিন্তু যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির, সেজন্য আমরা সরকারের কথায় আশ্বস্ত হয়ে 31 ডিসেম্বর কোনো ঘোষণা দেইনি। আমরা ভরসা রাখছি, কিন্তু 31 ডিসেম্বরের পর এতদিন পার হলেও আমরা সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি। আমরা অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করে বলতে চাই আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাব। আমাদের সাথে আছেন ডক্টর লাইলুফার ইয়াসমিন এবং লুনা নূর। আমি আশা করি আপনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা কি লুনা নূরকে পেয়েছি?
জি, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে শোনা যুক্ত যাচ্ছে? যুক্ত হওয়ার জন্য। জি, আমি শুনতে পাচ্ছি। আমি একটু প্রথমে আপনার কাছেই আসতে চাই লুনানুর, যেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, তথ্যগুলো দিচ্ছিলাম, আপনি শিবরাত্রি। নিশ্চয়ই শুনছিলেন। আমি এখানে যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, একটু বড় আজকে আমার প্রশ্নগুলো, কারণ কিছু ইনফরমেশন দিয়ে আসলে আমি প্রশ্নগুলো করতে চাই। এই যে বিএনপি চেয়ারপারসন লন্ডনে গিয়ে উন্নত চিকিৎসা নিতে গিয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য এরপরে আমরা যেটা বিভিন্ন সময় শুনতে পেয়েছি যে লন্ডন থেকে তিনি আমেরিকাও যেতে পারেন আরও উন্নত চিকিৎসার জন্য, অথবা ওমরা পালন করতে সৌদি আরবেও যেতে পারেন। এর সাথে আমি যোগ করি, এই যে বিএনপি চেয়ারপারসন যে উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, তিনি বলেছেন একটি অনুষ্ঠানে যে মানুষ অন্তর্বর্তী সরকারকে বিশ্বাস করছে, আরও করবে, কিন্তু এখন মনে হচ্ছে বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানকে যদি সমুন্নত রাখতে চান তাহলে অবিলম্বে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। দেশে ইতোমধ্যে মঈন ফখরুদ্দিনের চাইতেও কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র আপনাকে রুখতে হবে, জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, অপেক্ষা কেবল তারিখের। এবং এর আগে আমরা যদি দেখি যে একাধিক বিএনপি নেতার কাছ থেকেও এই ষড়যন্ত্র অথবা -2 এই ধরনের নানা কথা শুনেছি আমরা। এই যে জয়নাল আবেদিন ফারুক যে বললেন যে ইতোমধ্যে মঈন ফখরুদ্দিনের চাইতেও কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে, একজন রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে কি মনে হচ্ছে যে কোনো ষড়যন্ত্র আপনি দেখতে পাচ্ছেন কিনা, লুনানুর? লুনানুরের সংযোগটি সম্ভবত কিছুটা সমস্যা হচ্ছে, আমরা নিশ্চয়ই তাকে পাবো এবং আলোচনা করব। ডক্টর লাইলুফার ইয়াসমিন, আপনার কাছেই আসি এই বিষয়টি নিয়ে, যে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং সবকিছু দেখে আপনার কাছে কি মনে হচ্ছে এই বিষয়টিতে যদি একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। আমাকে কঠিন প্রশ্নটি দিয়ে আপনি শুরু করেছেন। কারণ আমি মনে করি যে একটু ডোমেস্টিক পলিটিক্স যেভাবে করে আমরা দেখছি, আমার কাছে মনে হচ্ছে যে এটা মাত্র দিস ইজ অনলি জানুয়ারি। এবং এত তাড়াতাড়ি আমরা সবকিছু যদি মনে করি খুব স্মুথলি চলবে, তাহলে মনে হয় যে আমাদের আশাটা একটু বেশি হয়ে যাচ্ছে, যে আমাদেরকে তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্ট যারা আছেন তাদেরকে আরেকটু সময় দিতে হবে। কারণ অনেকগুলো বিষয় স্টক টেকিং করা এবং সেগুলোকে আমি কিভাবে করে ইমপ্লিমেন্ট করব সেটার জন্য অনেক সময় লাগে। এবং আমরা রিফর্ম কমিশনগুলোর যে মতামতগুলো সেগুলো নিয়েই কিন্তু আমার মনে হয় যে একটা সামগ্রিক চিত্র আমরা পেতে পারি। জি, আপনাকে ধন্যবাদ। এবং আমি এই প্রসঙ্গ ধরে একটু ভিন্ন বিষয় আপনার কাছে আসি, একটু ডিপ্লোম্যাটিক জায়গাটা আপনার কাছ থেকে জানার বোঝার চেষ্টা করি আমাদের দর্শকদের জন্য, যেটি হচ্ছে যে এই যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসার জন্য যে কাতারের আমিরের বিশেষ বিমানের অ্যাম্বুলেন্স পাঠানো, চিকিৎসার জন্য লন্ডন যাওয়া, এরপর সেখান থেকে অন্যান্য দেশে যাওয়ার কথা বলা হচ্ছে, ওমরা করতে সৌদি অথবা আমেরিকাতে আরও চিকিৎসার জন্য। এরপর আমরা যেটা জানি যে তারেক রহমান তিনিও বহু বছর ধরে লন্ডনে থাকছেন। 5 আগস্টের পর আমরা বিশেষ করে যেটি দেখেছি যে বিভিন্ন দেশের প্রতিনিধিরা, বিভিন্ন দেশের ইউরোপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য সহ, তারা এসে বিএনপি নেতাদের সাথে বিভিন্ন বৈঠক করেছেন। সব মিলিয়ে আমি আসলে যে বিষয়টা তুলে ধরতে চাচ্ছি, আমরা আন্তর্জাতিক যে রাজনীতি অথবা কূটনীতির জায়গায় আসলে আমরা ইউএসএ, ইউকে অথবা ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো, অথবা আমরা যদি বলি যে চায়না, রাশিয়া, ইন্ডিয়া, এগুলো নিয়ে অনেক কথা বলি। আমি একটু আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই যে মিডল ইস্টের সাথে যে ডিপ্লোমেসির জায়গাটি, এইটা আসলে বাংলাদেশের জন্য, বাংলাদেশের জায়গা থেকে যদি বলি, কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের বিবেচনায়, এই বিষয়টা যদি একটু বলতেন। ধন্যবাদ। যেটা হচ্ছে যে এক নম্বর আমরা জানি যে প্রফেসর ইউনূস তার একটি ইন্টারন্যাশনাল অ্যাপিল আছে এবং তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, এটা আমরা অনেকেই ভুলে যাই। এবং তিনি যেখানেই কথা বলেন এবং তিনি কিন্তু তথ্য এবং অনেক বেশি জেনে শুনে কথাগুলা বলেন। তিনি কোনো পলিটিক্যাল বক্তব্য দেন না, যে কারণে তার একটা গ্রহণযোগ্যতা সব জায়গাতেই আছে। তিনি যেমন থিওরি নিয়ে কাজ করেছেন তেমন সেটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখিয়েছেন, এবং যে কারণে তার গ্রহণযোগ্যতা পশ্চিমা বিশ্বে অনেক বেশি রয়েছে। কারণ তার অনেক মডেলই কিন্তু পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় এটাও কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে। আহ, যখন আমরা মিডল ইস্টের কথা চিন্তা করি, মিডল ইস্টে কিন্তু আমাদের সুদূর প্রসারী আমাদের ইন্টারেস্ট আছে। কারণ সেখানে যেমন আমাদের রেমিটেন্স আসে আসে, একটা বড় খাত ওখান থেকে আসে। তেমনভাবে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে মিডল ইস্ট কিন্তু বিশ্বের হটস্পটগুলোর মধ্যে একটি, এবং সেই কারণে আমি মনে করছি যে মিডল ইস্টের সাথে আমাদের যে সম্পর্ক এবং যে
সম্পর্কটা কিন্তু অনেক সুদৃঢ় অবস্থার মধ্যে দিয়ে আছে, সেটা কাতারের যে এই যে শতপ্রণোদিত হয়ে যেই একটা স্টেক নেওয়া, সেটার মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা এই বাংলাদেশকে বিশ্বাস করছে, এই বাংলাদেশের যারা নেতা নেত্রী আছেন তাদেরকে বিশ্বাস করছে, এবং তাদেরকে কিভাবে করে একটি স্ট্যাবিলিটি অর্জন করতে সহায়তা করা যায় সে বিষয়ে তাদেরও কমিটমেন্ট আছে। বাংলাদেশের যে ভূ রাজনৈতিক অবস্থান, আমি অনেকবারই এর আগেও বলেছি, সেই অবস্থানটার দিক থেকে আপনি দেখবেন যে গালফ স্টেট এবং মিডল ইস্ট অল টুগেদার তাদের কিন্তু বাংলাদেশের প্রতি একটি পজিটিভ নজর রয়েছে, এবং তারা মনে করছে তারা যেসব জায়গায় ইনভেস্টমেন্ট করতে চায়, গালফের বিভিন্ন রাষ্ট্র তারা যে এক ইস্ট এশিয়া পলিসি নিয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশ একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবার একটু অন্য প্রশ্ন নিয়ে আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি, যেমনটা বলছিলাম অনুষ্ঠানের শুরুতে, এবং এই ব্যাপারে নাম প্রকাশ করা যাবে না এই শর্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তিনি ডয়চে ভেলেকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে বলেছেন যে হাসিনা যাতে বৈধভাবে ভারতে থাকতে পারেন সেজন্য এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, এটি একটি রুটিন প্রক্রিয়া। এবং এক সাবেক আইপিএস অফিসার এবং বাংলাদেশ বিষয়ক নিরাপত্তা বিশেষজ্ঞ ডয়েচ ভেলেকে জানিয়েছে যে তসলিমা নাসরিনের ক্ষেত্রেও এই একই প্রক্রিয়া পালন করা হয়, নির্দিষ্ট সময়ের ব্যবধানে ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করা হয়। যদিও তসলিমা নাসরিন দীর্ঘদিন ভারতে আশ্রয় নিয়েছেন, একসময় পশ্চিমবঙ্গে থাকলেও তিনি এখন দিল্লি নিবাসী, এবং কলকাতা যাওয়ার ক্ষেত্রেও তার নিষেধাজ্ঞা রয়েছে, যেটা আমরা জানতে পারি। কিন্তু এখানে শেখ হাসিনা এবং তসলিমা নাসরিনের বিষয়টি কিন্তু আসলে এক নয়। শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, তবে ওই অফিসার যেটি বলছেন তা হচ্ছে যে বৈধভাবে থাকার যে আইনটি তাদের, এটি আসলে সকলের ক্ষেত্রেই সমান। তো এই যে বিষয়টি, এবং আমরা একই সাথে যেটা দেখলাম যে বাংলাদেশের সময় মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার, এবং পররাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন বুধবার, আমি সবগুলো বিষয় একসাথে আপনার কাছে আসলে দিয়ে দিচ্ছি যাতে আপনার বিষয় নিয়ে আলোচনা করতে সুবিধা হয়। বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব এখনো পাওয়া যায়নি, এবং তিনিও এই যে ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি একইভাবে গণমাধ্যম থেকে জানতে পেরেছেন। আসলে এই যে পুরো বিষয়টি, আমি ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার কারণ হচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে, এবং আমি যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, শেখ হাসিনাকে ফেরাতে যে ঢাকার অনুরোধের বিষয়টি, এই বিষয়টি কি আসলে ভারত গুরুত্ব দিচ্ছে না? কেন গুরুত্ব দিচ্ছে না আপনার কাছে কি মনে হচ্ছে লাইলুফার ইয়াসমিন? আম, একটা কথা হচ্ছে যে আমরা জানি যে দুটি রাষ্ট্রের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে। সেই ট্রিটি অনুযায়ী কিন্তু বেশ কতগুলো ক্লজ আছে, যে ক্লজ অনুযায়ী আরেকটি রাষ্ট্র ফেরত দিতে রাজি নাও হতে পারে। সেখানে চুক্তির মধ্যেই কিন্তু বেশ কিছু ক্লজ রাখা হয়, যাতে এটা ভবিষ্যতের কথা চিন্তা করে, যে ভবিষ্যতে যদি এই ধরনের কোনো অবস্থা হয় তাহলে যেন দুটি রাষ্ট্রের যে কেউ এটাকে একটি এক্সিট ক্লজ হিসেবে ব্যবহার করতে পারে। তো অলরেডি কিন্তু সেটা এক্সট্রাডিশন ট্রিটিতে আছে, এবং সেটা ব্যবহার করেই কিন্তু ভারত শেখ হাসিনা উনাকে ফেরত নাও দিতে পারে। সেটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে যেটা রুটিন প্রক্রিয়ার মাধ্যমে যদি তাকে ভারতে রাখবার জন্য কোনো প্রচেষ্টা নেবার দরকার হয়, সেটি কিন্তু একটি রাষ্ট্র তার আভ্যন্তরীণ অবস্থার মাধ্যমে সেটা করবে, এবং সেটা কিন্তু তারা আমাদেরকে জানাবে কি না জানাবে অফিসিয়ালি, সেটা কিন্তু একদমই অন্য বিষয়। এবং জি, লাইলুফার আরেকটি ইয়াসমিন আপনি বিষয়, বলুন। জি। জি, আরেকটি যে বিষয়টা দেখা যায় যে আমরা কিন্তু এখান থেকে যেই প্রমাণগুলা পাঠাচ্ছি, মানে প্রমাণগুলা পাচ্ছি তার সম্পৃক্ততার বিষয়, সেই প্রমাণগুলো আমার মনে হয় যে অফিসিয়ালি আরো আম, 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 ভারতীয় সরকারকে জানানো উচিত, এবং জানানোর মাধ্যমে বলা উচিত যে এটা সম্পূর্ণভাবে শুধুমাত্র একটি পলিটিক্যাল কেস নয়, এটা একটা ক্রিমিনাল কেসও, এবং সেভাবে করে কিন্তু সাজাতে হবে। সাজিয়ে যদি আমরা সেটা দেই, যেটা আপনি দেখবেন যে হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু এর মধ্যে একটি মন্তব্য দিয়েছে যে যদি আহ, উম, এই এই বিচারের ফলাফল কি হবে এবং বিচারের প্রক্রিয়া স্বচ্ছ হবে কিনা, সেটা জন্য কিন্তু একটি রাষ্ট্র তাকে ফেরত নাও পাঠাতে চাইতে পারে। তো সুতরাং দুই দিকেই দেখতে হবে আপনাকে, যে এক্সিট ক্লজটা আছে, এক্সিট ক্লজটা আছে বলেই ভারত এটাকে ব্যবহার করতে পারছে, এবং আমাদের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা আরো বেশি স্ট্রং করতে হবে। জি, ঠিক এই জায়গাটাতে আমি একটু আপনার কাছে আরেকটি তথ্য একটু তুলে ধরি এবং এই বিষয়ে আপনার মতামত জানতে চাবো। গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, এবং পরোয়ানা জারির ঘটনায় বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি
এই অভিযোগের বিশ্বাসযোগ্যতা এবং প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন এই বিষয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি, এবং তিনি বলছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই পরোয়ানা জোরপূর্বক গুমের অভিযোগে। আপনি যদি প্রথম গ্রেফতারি পরোয়ানার বিষয়ে কথা বলেন তাহলে সেটি ছিল তথাকথিত গণহত্যার অভিযোগে, কিন্তু কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। গত জুলাই আগস্টে নিহতদের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনকে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তারা বলেছে আমাদের কোনো প্রমাণ দেয়া হয়নি। কোনো এফআইআর আছে কি, কি লেখা আছে এফআইআরে, প্রমাণ কি আছে, এমন কিছু নেই। এগুলো সব তিনি বলছেন বিনা সিকরি। এবং তিনি আলো বলেছেন যে প্রত্যর্পণের অনুরোধ একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া। যে কথাটি আপনি বলছিলেন প্রত্যর্পণের বিষয়টি, তিনি বলছেন যে এটি একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া। যেসব অভিযোগ আনা হয়েছে সেসবের প্রমাণ আপনাকে উপস্থাপন করতে হবে, এর কিছুই করা হয়নি। এখন বলপূর্বক গুমের বিষয়ে আপনি কেবল নাম দিয়েছেন। এই হচ্ছে কিছু তথ্য আমি আসলে তুলে ধরলাম যেগুলো তিনি বলেছেন। আপনি তার এই পুরো বক্তব্যটা আসলে কিভাবে দেখছেন একজন ডিপ্লোম্যাটিক্যাল টিচার হিসেবে, আপনি যদি বলতেন লাইলুফ ইয়াসমিন। জি, একটা হচ্ছে যে ওনাদের পক্ষ থেকে কিন্তু অনেক কিছুই বলা হবে, কারণ তাদের একটি রাজনৈতিক কমিটমেন্ট আছে, যেটা আমি আগেও বলেছি, একটি বিশেষ দলের প্রতি, একটি বিশেষ দলের নেতাকর্মীদের প্রতি। এবং সে কারণে আমি মনে করছি যে আমি তার কথাটাকে ঠিক ডিপ্লোম্যাটিক নয়, তার কথাটিকে আমি পলিটিক্যাল ভাবেই নিচ্ছি, কারণ তিনি পলিটিক্যালি সেভ করার জন্যই এই কথাটা বলছেন। কিন্তু একই সাথে আপনি দেখবেন যে আমাদের এখানে আমরা কোন কারণে তাকে চেয়েছি, আমরা কিন্তু চেয়েছি যে আরো ইনভেস্টিগেশন হতে হবে, ইনভেস্টিগেশন হওয়ার মাধ্যমে একটা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তো এটার জন্যই কিন্তু আমরা তাকে ফেরত চেয়েছি, এবং সেই প্রক্রিয়ার জন্যই আমি মনে করছি যে ভারতকে দেখতে হবে যে এটা কতখানি পলিটিক্যাল, কতখানি ক্রিমিনাল, কতখানি এটার পিছনে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে। এবং যেটা বারবারই আমরা বলেছি যে ভারত সরকারের যেটা প্রয়োজন সেটা আমাদের জনগণের সাথে আরো বেশি এনগেজ করা। জুলাই বিপ্লবটা আসলে কেন হয়েছিল, তার প্রেক্ষাপট কি ছিল, এবং সেখানে কিভাবে করে আম, হত্যাকাণ্ডগুলো হয়েছে, এই বিষয়টা যদি তারা পরিপূর্ণভাবে না দেখেন, পরিপূর্ণভাবে না বুঝতে চান, তাহলে আমার মনে হয় যে দুটি দেশের মধ্যে একটু দূরত্ব থেকেই যাবে। এবং সেখানে আমি মনে করছি যে আমাদের পক্ষ থেকে যেমন আমরা বিশ্ববাসীকে বোঝাতে সক্ষম হয়েছি, কিন্তু ভারতকে আমরা কেন বোঝাতে সক্ষম হচ্ছি না সেটা নিয়েও বোধহয় আমাদেরকে একটু কাজ করবার প্রয়োজন আছে। জি, লাইলুফ ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। আমি একটু লুনানুর আপনার কাছে আসতে চাই। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং এখন ঠিক মতো দেখতে পাচ্ছেন আশা করি। আমি জি, খুবই দুঃখিত, শোনা যাচ্ছে আমার? জি, শুনতে পাচ্ছি। লুনানুর, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমি অনুষ্ঠানের শুরুতে একটি প্রশ্ন আপনার কাছে রাখছিলাম, আমি প্রশ্নটি আবার একটু রাখি আপনার কাছে। সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন যে উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন যে ছাত্র জনতার অভ্যুত্থানকে যদি সমুন্নত রাখতে চান তাহলে অবিলম্বে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন। দেশে ইতোমধ্যে মঈন ফখরুদ্দিনের চাইতেও কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র আপনাকে রুখতে হবে। জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, অপেক্ষা কেবল তারিখের। এবং আমরা এর আগেও বিএনপির বিভিন্ন নেতার কাছ থেকে শুনতে পেয়েছি ষড়যন্ত্র, -2 এবং নানা রকমের কথা। আমরা যেটা দেখতে পেলাম যে বিএনপি চেয়ারপারসন লন্ডনে গিয়েছেন চিকিৎসা নেওয়ার জন্য, এবং সেখান থেকে তার অন্য দেশেও যাওয়ার কথা রয়েছে, সেগুলো ভিন্ন প্রসঙ্গ। এখন আমি যেটি বলতে চাচ্ছি, এই যে ষড়যন্ত্র, -2, জয়নুল আবেদিন ফারুক যেমনটা বলছেন, একজন রাজনীতিক হিসাবে আপনি আসলে কিভাবে দেখছেন বিষয়গুলোকে, এই বিষয়টি যদি একটু বলতেন। প্রথমত হচ্ছে, আপনি যে কথাটি বললেন এই কথাটি ধরে আমার বক্তব্য দুটি পাই। প্রথম পার্ট হচ্ছে, উনি একজন রাজনীতি ব্যক্তিত্ব। আসলে কি চিন্তা করে, কিসের ভিত্তিতে ওনারা যদি প্রমাণ সহ বা ঘটনাগুলো সহ আমাদেরকে না বলে, তাহলে একটু অনুধাবন করে মন্তব্য করাটা আমার জন্য সমীচীন। দ্বিতীয়ত আরেকটি কথা হচ্ছে যে, আহ, মানে এই প্রথম পার্টির সাথেই যুক্ত, সেটি হচ্ছে যে এই যে ষড়যন্ত্র শব্দটা, এই যে ষড়যন্ত্রের রাজনীতি, পারস্পরিক যে ব্লেম গেম, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যখনই কোনো আন্দোলন হয়, যখনই কোনো পরিস্থিতি হয়, আহ, আহ, আমি খুব সুস্পষ্ট করে জনগণকে দিক নির্দেশনা না দিতে পারলে ষড়যন্ত্র কথা চলে আসে। এটা আমরা অতীতেও দেখেছি। ক্ষমতাসীন যারা দল ছিল, যারা আওয়ামী লীগ বারবার করেছে, এখন আবার দেখছি অনেকে। কিন্তু এই কথার মধ্যে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা জনগণ হবে। এটি খুব কারেক্টলি বলেছে, এবং আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই দাবিটা আরো সুদৃঢ়ভাবে করতে চাই। এবং আমিও বলতে চাই যে বাংলাদেশের মানুষের এই মুহূর্তের সবচেয়ে বড় আকাঙ্ক্ষিত বিষয়টি হচ্ছে তারা তাদের ভোটটি দিতে চায়।
যে মানে একটি আপনার এখানেও হয়তো আমি বলেছি যে একটি আহ চাকুরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে একটি আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু আসলে তো আন্দোলনটা সেই আন্দোলন ছিল না, বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে ক্ষোভ, সেই ক্ষোভের প্রথম বিষয়টি ছিল যে আমরা একটি দেশ স্বাধীন হলো, তার ভোটাধিকার 1970 সালে তার নির্বাচিত প্রতিনিধিদের জায়গা থেকে নামাজ যুদ্ধ করে আমরা ভোট দিতে পারছি না। মানুষের এই যে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার যে জায়গাটা, এই ক্ষোভটিকে গুরুত্ব নিয়ে দেখতে হবে, এবং সেখানেই হচ্ছে আসলে জনগণের সঠিক মূল্যায়ন হবে। সেই কথার উপরে ভিত্তি করে উনি যদি বলে থাকেন যে এই যে একটি ছাত্র গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের মূল জায়গাটি যেটি, যে বাংলাদেশ একটি গণতন্ত্রহীনতার চরম জায়গায় চলে গিয়েছিল, বাংলাদেশের মানুষ নতুন করে সেই জায়গাটা চায় না। এবং মানুষের ভেতরে, জনগণের ভেতরে এই আশঙ্কাটা কেন দেখা দিচ্ছে? কারণ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে আপনারা সেখানে সরকারি মতামত দিচ্ছে। প্রধান উপদেষ্টা কখনো বলছেন এই সময়ের মধ্যে নির্বাচন হবে, আবার তার প্রেস উইং থেকে বলা হচ্ছে যে এটি আসলে তার ব্যক্তিগত বিষয়। আবার ছাত্ররা বলছে, যারা আন্দোলনের নেতৃত্বে ছিলেন, তারা বলছেন যে নির্বাচনই মুখ্য বিষয় না। কখনো কখনো দেখা যাচ্ছে যে সরকারকেও সেই কথার সাথে মানে তাল মিলাচ্ছে সরকার। সেই জায়গা থেকে জনমনে একটা আশঙ্কা তীব্রভাবে দেখা যায়। এবং জনগণের সবচেয়ে মূল দাবি যেটি, সেটি হচ্ছে যে আমরা আমাদের নির্বাচিত, একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে আমাদের এই যে সরকারটি মানে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে যে সরকার গঠন হয়েছে, এই সরকারের কিন্তু জনগণের প্রতি কোনো অঙ্গীকার, কোনো বা জনগণের কোনো ম্যান্ডেট ছিল না। এমনকি তারা কোনো রূপরেখা দেওয়ারও সুযোগ পায়নি। যেমনটি আপনারা দেখেছেন যে 90-এর গণ অভ্যুত্থান নেতৃত্বের জন্য একটি রূপরেখা ছিল জনগণের প্রতি, সেরকম নাই। সেই ক্ষেত্রে হচ্ছে একটি তাৎক্ষণিক রেগুলার যেগুলো এবং প্রয়োজনীয় সংস্কারগুলো করে জনগণের প্রতি যারা অঙ্গীকারবদ্ধ, বিভিন্ন সময় কর্মসূচির মধ্য দিয়ে, ঘটনার মধ্য দিয়ে যারা জনগণের কাছে পরিচিত, জনগণকে সুযোগ দেওয়া উচিত। এটি আমার অধিকার, এই অধিকারটি অতি দ্রুত আর কি প্রতিষ্ঠিত করা উচিত, জি। যে আমি ভোট দিয়ে আমার প্রতিনিধিত্ব করতে। জি লুনানু, আপনাকে কাজে কিন্তু আরেকটি খুব আপনাকে ধন্যবাদ। আমি জি, একটি জি, বিরতি নিব, বিরতি নিয়ে ফিরে আবার আপনাদের সাথে আলোচনা করব। আমাকে একটি বিরতি নিতে হবে। এবং ডক্টর লাইলুফুর ইয়াসমিন, আপনি আমাদের সাথে থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ, আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি আলোচনায় চলে যাব। আমি একটু লুনানুরের কাছে যেতে চাই, আশা করি সংযোগটি ঠিক আছে। লুনানুর, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি আপনার কাছে একটি প্রশ্ন একটু রাখতে চাই। এটি নিয়ে আমরা কথা বলছিলাম ডক্টর লাইলুফুর ইয়াসমিনের সাথেও। যে বিষয়টা আমি সংক্ষেপে আপনার কাছে একটু তুলে ধরি, সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। এই বিষয়ে আপনি কি বলবেন? আহ দেখ, আসলে এই বিষয়ে কি যে বলবো, সেটি হচ্ছে এটি তার ভারতের রাজনৈতিক পলিসি। এখানে দুটি বিষয়। একটি হচ্ছে যে বাংলাদেশে উনি একটি গণহত্যা চালিয়ে, বাংলাদেশের মানুষের আবেগের জায়গা, বাংলাদেশের মানুষের ক্ষোভের জায়গাটি আপনি রাজনৈতিক ভাবে দেখলে হবে না, রাজনৈতিক সেটা ভিন্নভাবে বিচার করতে হবে। অতীতেও দেখেছেন যে বাংলাদেশের সাজাপ্রাপ্ত বিভিন্ন হত্যার দায়ে যারা অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত, এরকম অনেকে বিভিন্ন দেশে আহ, তারা আশ্রয় আছে। এটি হচ্ছে যে দেশে আছে সেই দেশের পলিটিক্যাল অবস্থানই আপনি বলতে পারেন। পলিটিক্যাল অবস্থান বলতে যারা ওই দেশের রাষ্ট্র ক্ষমতায় রয়েছে সেই সরকারের অবস্থান। এখন আপনি মানে আজকে এই খবরটি আসার পরে আমি জানি না কিভাবে নেবেন, আমি তাই বলছি, আমার কাছে এই বিষয়টি খুব নতুন বা অনাকাঙ্ক্ষিত বিষয় মনে হয়। এটা ধারণাই করা হচ্ছে যে এটা বাড়াতেই হবে আর কি। তার আইনগত প্রক্রিয়া ঠিক রাখতে যে তাকে এটা করতে হবে, এই ঘোষণাটা দিতে হবে। কারণ সিদ্ধান্ত তো নিবে সরকার আর কি, এবং সরকারের যে সেই মনোভাবটা এবং মোটিভটা, সেটা তো আসলে খুব দিক থেকেই বোঝা গিয়েছে। আবার বিষয়টাকে খুব বিচ্ছিন্ন বা খুব হঠাৎ করে ঘটে যাওয়া একটা বিষয় বা নতুন কোনো বিষয়, সেটাও ভাববার কোনো সুযোগ নেই। আমাদের দেশেরই এরকম অনেক নাগরিক অনেক দেশে এই ধরনের আশ্রয় বা এই ধরনের সুযোগ গ্রহণ করে আসছে। তবে ভারতের সাথে আমাদের এই বিষয়টি আমি ঠিক অনাকাঙ্ক্ষিত বলতে চাই না, একটু বাংলাদেশের জনগণের আবেগের জায়গায়, এই কারণে
কারণ ভারতের জনগণের সাথে আমাদের বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের একটা ঐতিহাসিক সম্পর্ক, এবং সেই সম্পর্ক পারস্পরিক সহযোগিতার সম্পর্ক। এবং সেইখানে এই মুহূর্তে এসে ভারতের সরকারের যে অবস্থান, শেখ হাসিনা বাংলাদেশে যে ঘটনা ঘটিয়ে গিয়েছে, যে গণহত্যা ঘটিয়ে গিয়েছে, যে স্বৈরাচারী মানে স্বৈরাচারী কাঠামোর মধ্যে সে ক্ষমতার ব্যবহার করে গিয়েছে, সেখানে বাংলাদেশের মানুষের তীব্র ক্ষোভ রয়েছে। কিন্তু অতীতের মতো বাংলাদেশের জনগণ যেভাবে বাংলাদেশের জনগণের প্রয়োজনে ভারতের পাশে পেয়েছে, এবার বিষয়টি একদম ভিন্ন হতে যায়। কিন্তু এই বিষয়টিকে খুব নতুন করে নতুন একটি ঘটনা বা পৃথিবীর ইতিহাসে প্রথম ঘটবে সেটি কিন্তু নয়। জি, এবং লুনানর, আমি আমার ঠিক কাছে এই যে জায়গাতে একটু যোগ করতে চাই আপনার সাথে। আপনি যেটি বলছিলেন যেটি খুব স্বাভাবিকভাবেই হয়তোবা হতে পারে, অথবা জিনিসটা কারণ হচ্ছে যে আমরা বিগত সময় দেখেছি যে শুধু বাংলাদেশ থেকে নয়, বাংলাদেশ থেকে অথবা অন্যান্য দেশ থেকেও বিভিন্ন পলিটিশিয়ানরা ইউএসএ, ইউকে থেকে শুরু করে কানাডা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা রাজনৈতিক আশ্রয় নেন এবং তারা বছরের পর বছর থাকছেন। এটি নতুন কিছু নয়। কিন্তু এখানে আরেকটি বিষয় যেটি, যে বাংলাদেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে চিঠি একটি দেওয়া হয়েছে, অনুরোধ জানানো হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে, এই ব্যাপারে কিন্তু কোনো রিপ্লাইও আসলে ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি করা হয়নি। এখন বিষয়টাকে আসলে তারা গুরুত্ব দিচ্ছে না বিষয়টিকে, মানে এই জায়গাটিতে আপনি কিভাবে দেখছেন? বিষয়টিকে তারা গুরুত্ব দিচ্ছে না এটা বলার কোনো সুযোগ নাই বোধহয়। আহ, আহ, আর সেটা আমি কমেন্ট করতেও পারবো না গুরুত্ব দিচ্ছে কিনা। বিষয়টি দুই ভাবে। একটি হচ্ছে আপনি যদি ধরে নেন যে এই চিঠি পাওয়ার পরে সে সিদ্ধান্ত নিচ্ছে কি করবে কি করবে না, সেই জায়গাটা আমার মনে হয়, কারণ তার একটি পূর্ব সিদ্ধান্ত রয়েছে এবং সেই পূর্ব সিদ্ধান্তের জায়গা থেকেই কিন্তু স্বৈরাচারী মানে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে আশ্রয় দিয়েছে। এবং তারপরে মানে স্টেপ বাই স্টেপ সে কে কি করবে, আমার ধারণা এগুলো একটা প্রি ডিসিশন তো তাদের মেক করা রয়েছে। সেই ক্ষেত্রে আর এটা তো সময় সাপেক্ষ বিষয়। যে বাংলাদেশের পক্ষে যে আমি একটু দেখলাম যেটি গণমাধ্যমে যে বিনা সিকিউরিটি পাঠিয়েছে পররাষ্ট্র ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। উনি মনে করছেন যে যে প্রমাণগুলো বা যে কারণগুলো বা যে বিষয়গুলো বলা হচ্ছে সেগুলো যথেষ্ট নয়। এখন এগুলো আসলে যথেষ্ট কখনোই হবে না যদি আপনি সিদ্ধান্ত নেন যে আপনি এটা আমলে দিবেন। হ্যাঁ, তাহলে যথেষ্ট হবে না। কিন্তু আমি মনে করি যে এটি একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বিষয়টি সমাধান হওয়া এবং বাংলাদেশের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এই বিষয়টি শেষ হওয়ার জন্য উচিত বাংলাদেশের সরকারের যে চাহিদা সেই চাহিদা পূরণ করে আর কি আইনের মুখোমুখি যাতে আমরা করতে পারি সেই ব্যবস্থা। জি, নুরানুর, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর লাইলুফ ইয়াসমিন আপনার কাছে আসতে চাই যে বিষয়টি নিয়ে। আমি অনুষ্ঠানের শুরুতে যে তথ্যগুলো দিচ্ছিলাম সেখানে আরও কিছু বিষয় ছিল, আমি ওইখানের একটি অংশ নিয়ে আসি। এই যে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরি এবং আরেকটি সীমান্তে ভারতের দখলে থাকা 5 কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে বাংলাদেশে, নিজেদের দখলে নেওয়া হয়েছে এমনটা যেটা দাবি করা হয়েছে। এটাকে কেন্দ্র করে একটি উত্তেজনা কিন্তু বিরাজ করছে। এবং এছাড়াও সীমান্ত এলাকায় আমরা আরও দুই একটি ঘটনা দেখেছি। এবং আমরা যদি দেখি যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ ভারত সীমান্তের আশপাশের যে এলাকাগুলোতে, এই জায়গাগুলোতে ভারতের কিন্তু নজরদারি, তৎপরতা, তাদের টহল, এগুলো কিন্তু আসলে বেড়েছে। নানা সময় আমরা নানা খবর দেখতে পাচ্ছি এবং এখন যেটা দেখতে পাচ্ছি তারা আরও বেশি তৎপর হয়ে গেছে এবং একটি মুখোমুখি অবস্থানে একরকম রয়েছে বিভিন্ন জায়গায়, যেটা বলা চলে। এবং স্থানীয় বাসিন্দারা দুই পারে যারা আছেন তারাও একরকম এক ধরনের মুখোমুখি অবস্থানে আছেন। এই যে হঠাৎ সীমান্তে বিএসএফের এত তৎপরতা, এটা কি আপনি মনে করেন যে কোনো হঠাৎ করে এরকম হয়েছে, নাকি এটাও ভারতের পররাষ্ট্র নীতির কোনো অংশ, অথবা এই যে এই সময়টাতে একটি যে টানাপোড়েন চলছে তারই একটি বহিঃপ্রকাশ, অথবা তারই একটি কোনো কৌশল চাপে রাখার জন্য? আপনি কি মনে করেন? আম, সীমান্ত নিয়ে আমাদের দুই দেশের মধ্যেই কিন্তু বেশ অনেকদিন ধরেই কিছু না কিছু উত্তেজনা আছে। এটা বোধহয় গতকাল বোধহয় ফেলানি দিবস ছিল, খুব সম্ভবত গতকাল বা গত পরশুদিন। তো আমরা কিন্তু প্রতি বছরই আমাদের বিভিন্ন হিউম্যান রাইটস ওয়াচডগ নাম্বার দিয়ে যাচ্ছে যে কত সীমান্তে হত্যা হচ্ছে। এরপরে আমরা এমওইউ সাইন করেছি যে নো শুটিং পলিসি, অ্যাটলিস্ট নো শুটিং পলিসি, কারণ আমাকে দেখতে হবে যে আসলে কি কারণে ঘটনাগুলো ঘটছে। এবং আরেকটি কথা আমরা লিখেছি, আমরা অনেকেই বলেছি যে
সীমান্তের দুই পক্ষেই দাতা গ্রহীতা আছে এবং এখানে একটি ব্যবসায়িক সম্পর্ক আছে দুই পক্ষের মধ্যে। তা না হলে কিন্তু একতরফা ভাবে এভাবে করে এখানে যে চোরাচালান থেকে শুরু করে যা যা হচ্ছে বা মানুষেরা যে যাচ্ছে সেটা কিন্তু একতরফা ভাবে হতে পারে না। ওই পাশেও এক দল আছে যাদের স্বার্থটা এবং যাদের ব্যবসায়িক স্বার্থটা এখানে সিদ্ধি হচ্ছে। তো সেটা যেমন কিছুদিন ধরে চলছিল, তারপরে এই যে গতকাল পরশু থেকে আমরা যেই নিউজটা পাচ্ছি এবং সেখানে আমাদেরকে দেখতে হবে যে এটার আসলে আমরা আগের তথ্যটা পাচ্ছি না, যে আগে এখানে কি অবস্থাটা ছিল, কেন এতদিন পরে হঠাৎ করে এই বিষয়টা এই সময়টাতে আসলো, তাই না? আমরা তো ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নিয়েছে অগস্টের 5 তারিখের পরে, কিন্তু অগস্টের 5 তারিখের আগেও কি অবস্থা ছিল এবং এই সেপ্টেম্বর অক্টোবরে ওই এলাকাতে কি অবস্থা ছিল, সেক্ষেত্রে কিন্তু আমরা অনুসন্ধানী কোনো রিপোর্ট কিন্তু এখন পর্যন্ত দেখি নাই। এটার জন্য আমাদের পক্ষে খুব দ্রুত কোনো হঠাৎ করে কোনো কমেন্ট করাটা খুব মুশকিল। তবে একটা কথা আমাদের কে মাথায় রাখতে হবে, যেটা আপাও বলেছেন, যে আমাদের ভারত এবং বাংলাদেশের জনগণের মধ্যে যেই সম্পর্কটা, সেই সম্পর্কটা কিন্তু পারস্পরিক বেনিফিট, ভালোবাসা, বন্ধুত্ব, এগুলোর সম্পর্ক। কারণ দুটি রাষ্ট্র যখন এত বড় একটা সীমান্ত তারা শেয়ার করে, যেটা হচ্ছে বিশ্বের পঞ্চম বৃহত্তম যেই ল্যান্ড বর্ডার, তো সেখানে কিন্তু আমাদের ছোটখাটো সমস্যা হতেই পারে, কিন্তু সেখানে কিন্তু কোনোভাবেই যে কোনো বড় ধরনের কোনো স্কার্মিশ, বড় ধরনের কোনো আম, ঘটনা যাতে না ঘটে, দুই পক্ষকেই তৎপর হতে হবে। এবং আমার যেটা মনে হয় যে এখন আমরা যেই আন্তর্জাতিক রাজনীতিতেও যে পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের বিভিন্ন রাষ্ট্রগুলোকে যেখানে আমাদের একটু কন্টেনশাস ল্যান্ড বর্ডার আছে, সেখানে আমাদেরকে অধিকতর সতর্ক হতে হবে যাতে এটার কোনো ফল আউট না হয়, যাতে এটার কোনো বৃহত্তর ক্ষেত্রে এটার জন্য কোনো প্রভাব না পড়ে। সুতরাং আমি যেটা বলবো যে আমাদেরকে একটু যদি আগের ঘটনাগুলো যদি আমরা ইনভেস্টিগেট করতে পারতাম। আমরা কোনো টাইম লাইনও দেখি নাই যে হঠাৎ করে কেন এই বিষয়টা সামনে আসলো, সেই টাইম লাইনটাও কিন্তু আমরা কোথাও পাই নাই। আমরা হঠাৎ করে এই ঘটনাটা দেখেছি যে এটা যেন হলো। তো সেই জন্য আহ, আহ, আমিও খুব ডিসাইসিভ কোনো উত্তর এখানে দিতে পারছি না। জি, আপনাকে ধন্যবাদ। লুনানুর, একই বিষয় আপনি কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টি? বিষয়টি হচ্ছে যেভাবে আমি দেখলাম যে উত্তেজনা বিরাজ করছে দুই দেশের জনগণের মধ্যে এবং তাদের প্রস্তুতি পরস্পরের বিরুদ্ধে। এটা খুব অনাকাঙ্ক্ষিত, এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং এটি দুই দেশের সরকারকে এখানে দায়িত্বশীল ভূমিকা পালন। অতীতে এর চেয়েও খুব ছোট ছোট বিষয় নিয়েও দেখছি আমরা যে পতাকা উঠে গেল বা আলোচনা করলো তারা, কিন্তু গতকাল থেকে বিভিন্ন সমাজসেবীতে এই ঘটনা ঘটছে এবং এভাবে বলছে যে একটা আমাদের দখলকৃত জায়গা উদ্ধার করে ফেলছে। আমার মনে হয় যে জনগণকে এই বিষয়ে আর সামনের দিকে দেয়া দরকার। যদি কোনো ধরনের এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় বা প্রয়োজন তৈরি হয়, সেক্ষেত্রে সরকারকে পদক্ষেপ নিতে হবে, সরকারকে পদক্ষেপ নেওয়া। আর আপনি যেটা বলছিলেন যে ভারত সরকারের পররাষ্ট্র নীতির অংশ হিসাবে এটি হচ্ছে কিনা, সেটি আসলে এই মুহূর্তে যে চাঁপাইনবাবগঞ্জে যে ঘটনাটি ঘটেছে অথবা এর আগেও 5 আগস্টের পরে সীমান্তে তাদের মানে বিভিন্ন ধরনের পাহারা বা তাদের নিরাপত্তা জোরদার করা, তাদের কর্মকাণ্ড জোরদার করা, এই বিষয়টি আমার মনে হয় জরুরি ছিল না। জরুরি ছিল না, তবে সরকার বা রাষ্ট্রের কোনো রকমের আহ আমি ইনফর্ম বা প্রশ্রয় বলতে চাই না, সরকার বা রাষ্ট্র আমার সাথে আছে এই মানে ভিতরে যদি এই বিষয়টা না থাকে, তাহলে আসলে জনগণের দাঙ্গা ঘটানো, জনগণের যে আক্রমণ করা, জনগণের যে দখলের ইয়েটা করা, এটা কিন্তু সম্ভব না। আপনাকে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে জায়গাটা বলতে পারে আসলে 5ই আগস্ট পরে দখল করে চাঁপাইনবাবগঞ্জের জনগণ, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মানুষের কেন মনে হচ্ছে যে এই লড়াই নিশ্চয়ই মনে হয় যে এই লড়াইতে তারা উত্তীর্ণ হলে তারা হয়তো সরকারের পক্ষে এক ধরনের সমর্থন বা রাষ্ট্রের পক্ষে এক ধরনের সমর্থন পাবে। এবং সারা পৃথিবী জুড়েই আপনি দেখেন যে এই ধরনের ঘটনা যখন ঘটে, তখন রাষ্ট্রের বা সরকারের একটা পরোক্ষ বা প্রত্যক্ষ সমর্থন এবং কিন্তু ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। এক্ষেত্রে আমি ছোট্ট করে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপা যেভাবে বলে গবেষক গবেষক আমার সেটা না, আমার হচ্ছে জনগণের কোনো যানমালের ক্ষতি যেন না হয় এবং দুই দেশেরই নিরাপত্তার কোনো প্রশ্ন এবং এই ঘটনা যে যতটুকু ঘটেছে তার থেকে যেন আর বেশি কিছু না হয়। দুই দেশের সরকার দ্রুত ব্যবস্থা নিতে পারে, জি, দ্রুত ব্যবস্থা নেওয়া। জি লুনানুর, আপনাকে ধন্যবাদ। আমি একটু লাইলুফর ইয়াসমিন আপনার কাছে আবার আসি একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে। সেটা হচ্ছে যে
যেটা দেখতে পেলাম যে 2025 সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে 3 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন 100তম, এবং গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 97তম। বাংলাদেশের সঙ্গে এবার একই অবস্থানে আছে লিবিয়া ও প্যালেস্টাইন। কি বলবেন এই ব্যাপারে? আমরা সবাই চাই আমাদের দেশের পাসপোর্ট শক্তিশালী হোক। আমরা সবাই চাই যে বাংলাদেশের ইমেজ ইন্টারন্যাশনালি আরো বেশি পজিটিভ ভাবে দেখা হোক। এবং যেটা আমি ঠিক সূচকগুলা কিভাবে করে নির্ধারণ করা হয় সেটা জানি না। সেটা না জেনেই আমি একটু বলতে চাচ্ছি যে আমার যেটা মনে হয় যে বাংলাদেশকে পজিটিভ লাইটে কিভাবে আরো রিফ্লেক্ট করা যায়। এবং আপনি দেখবেন যেটা আমরা লিখছি, অনেকেই আমরা এটা লিখেছি যে আম, বিশ্ব যে প্রধান মিডিয়াগুলা, সেই মিডিয়াগুলাতে শুধুমাত্র বন্যা, পলিটিক্যাল ভায়োলেন্স বা আরো কোনো কিছু যখন হয় বাংলাদেশে, তখনই বাংলাদেশ কিন্তু হাইলাইটেড হয়। কিন্তু বাংলাদেশে অনেক পজিটিভ ঘটনা ঘটেছে, বাংলাদেশের অনেক কন্ট্রিবিউশন আছে, বাংলাদেশের ছেলেমেয়েরা বিশ্বে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভালো কাজ করছে। জি, সেই বিষয়গুলো লাইলুফার ইয়াসমিন, আপনি যদি অনুমতি দেন আমি হতে একটু দিচ্ছি না। ইন্টারাপ্ট করে, আমি মাঝখানে আপনি যে কথাটি বলছিলেন যে কি নিয়মে হয়, আমি একটু ছোট্ট করে একটু তুলে হ্যাঁ, ধরি যে সূচকটা বলুন। জি, জি। ব্রিটেন ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এই তথ্যগুলো দিয়েছে, এবং সংস্থাটির ওয়েবসাইটে আরো বলা হয়েছে যে কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসা মুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায় এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই সূচকটি আসলে তৈরি করা হয়। এটা হচ্ছে মূল বিষয়। এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের 199টি দেশের পাসপোর্ট ও 227টি ভ্রমণ গন্তব্য। জি, লাইলুফার ইয়াসমিন বলুন। এখানটাতেই আমি বলছি যে আপনাকে যখন আপনি ভিসা মুক্ত একটা আহ, আহ, সহায়তা চাইবেন আরেকটি দেশের সাথে, তখন সেই দেশটি কিন্তু দেখবে যে আপনার দেশের ডোমেস্টিক এনভায়রনমেন্ট কিরকম, আপনার দেশে কি ধরনের সুযোগ সুবিধা আছে, আপনার দেশের ল অ্যান্ড অর্ডার এবং ইউএন এর সূচকে আপনি কোথায় আছেন। তো সেই জন্যই বলছি যে আমার দেশকে যখনই আমি পজিটিভ ভাবে রিফ্লেক্ট করতে না পারবো, তখনই কিন্তু আমি দেখবো যে আরেকটি দেশের নেতিবাচক ধারণা হয়। যে কারণে আমরা গত বছর যখনই আমরা কারোর সাথে কথা বলেছি, আমরা বারবার বলেছি যে বাংলাদেশিরা বাইরে কি করছে সেটার থেকে বড় কথা যে বিদেশিরা বাংলাদেশকে কিভাবে দেখছে বাংলাদেশে এসে, এবং সেটা যেন তারা বিশ্ব মিডিয়ার সামনে আরো বেশি করে তুলে ধরে। আমি যেমন যখন বেশ কয়েকটা দেশে গত বছর গিয়েছি বা তার আগের বছরও গিয়েছি, আমি দেখেছি যে অনেকেরই বাংলাদেশ কোথায় আছে, বাংলাদেশকে একটি সভেরিন কান্ট্রি কিনা, এটা কিন্তু এই মানে 21 শতাব্দীতেও অনেকেই জানেন না। তো এই যে আমরা যে নিজেদেরকে প্রজেক্ট করতে পারছি না, নিজেদের কাজগুলো তুলে ধরতে পারছি না, এটার একটা রিফ্লেকশন কিন্তু তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হয়, এবং সেই কারণেই কিন্তু আমরা ভিসা মুক্ত অনেকগুলো দেশে আমরা যেতে পারছি না। তবে বেশ কিছু পজিটিভ ডেভেলপমেন্ট, যেমন আপনি জানেন যে এখন ইউরোপীয় অনেকগুলো দেশের ভিসা কিন্তু বাংলাদেশ থেকে দেওয়া হবে, কাজে তারা কিন্তু ওই সিস্টেমটা বাংলাদেশে নিয়ে আসছে আস্তে আস্তে, যেটা কিনা আগে ভারতে ছিল বা ক্যাম্বোডিয়া বা ভিয়েতনামে ছিল। এটা কিন্তু আমাদের জন্য একটি বড় সুবিধার জায়গা তৈরি করেছে। এবং একই সাথে আপনি দেখবেন থাইল্যান্ডের সাথেও আমরা যে ই ভিসার ব্যবস্থা করেছি, আরো বেশ কয়েকটা দেশের সাথে। আমি যদি 10-15 বছর আগের অবস্থান দেখি, 10-15 বছর আগের বা 20 বছর আগের অবস্থান থেকে কিন্তু এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। তো আমি সেই জন্যই মনে করছি যে এটা আমার দেশের সাথে আরেকটা দেশকে আমি কিভাবে নিজেকে প্রজেক্ট করব, তখন সেই দেশ আমাকে ভিসা মুক্ত সুবিধা দেবে কিনা। ভিসা মুক্ত ঠিক নয়, মানে হচ্ছে আপনি ওখানে যে ভিসা পাবেন সেই ব্যবস্থাটা করতে দিবে কিনা, সেটার উপরে ভিত্তি করেই কিন্তু হয়। জি, আপনাকে ধন্যবাদ লুনানুর। আমি আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে আসি, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার 15ই জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণা করতে পারবে এমন কোনো লক্ষণ আপনি দেখছেন কিনা? আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম হাসনাত আবদুল্লাহ তিনি এই বিষয়ে আজকেও কথা বলেছেন, তারা তাদের একটি কর্মসূচিতে যেয়ে ঢাকার বাইরে, এবং তারা বারবার বলছেন যে 15ই জানুয়ারির মধ্যেই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে সরকারকে। এবং এই যে সময় বেঁধে দেওয়া, এটি আসলে সরকারের জন্য কতটা চাপ, বারবার চাপ দিচ্ছে কিনা বৈষম্যবিরোধী আন্দোলন? সাথেই আরেকটি বিষয়ে আমি আপনার কাছে আসলে জিজ্ঞেস করব, একজন রাজনীতিক হিসেবে অথবা আপনাদের রাজনৈতিক দল, আপনাদেরও কি এই বিষয়ে কোনো তাড়া আছে যে অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে হবে খুব দ্রুত? এই বিষয়টি আপনি কিভাবে দেখেন লুনানুর? আহ, প্রথমত হচ্ছে আসলে ওখানে ঘোষণাপত্র বিষয়টি এবং আমরা যেহেতু পার্টি পলিটিক্যাল ফোরামে এখনো মানে আপনি মনে করেন যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টিতে আমরা আমাদের আহ, দল পালন, এই জনপদে গণতান্ত্রিক আন্দোলন বলে তার আগে বা ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করে আপনারা জানেন কমিউনিস্ট পার্টি আমরা জনগণের লড়াই
জনগণের চাহিদা থাকে, জনগণের বঞ্চিত হওয়ার ক্ষোভ থাকে। গণঅভ্যুত্থানের পূর্ববর্তী ঘোষণা থাকতে পারে যে কিসের কেন আর কি দাবিতে বা কি প্রেক্ষিতে আমরা করব। পরবর্তী ঘোষণা কি হতে পারে আর কি, এটির আসলে কোনো আমি কি বলবো উদাহরণ বা দৃষ্টান্ত আমার সামনে নেই। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা নির্দিষ্ট করে বলেছে যে একটা বিশেষ প্রেক্ষিতে আমি বলতে চাই যে সেই বিশেষ প্রেক্ষিতে আসলে তারা জনগণের সামনে তুলে ধরেছে আন্দোলন পরবর্তী সময়। আপনার যদি খেয়াল করে দেখবেন যে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পূর্বে যে 9 দফা দাবি ছিল, সেই 9 দফার দাবি এখন যে বলা হচ্ছে বিভিন্ন ফোরামে, যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়তো তিনি আরেকটু বলছেন যে জনগণের ক্ষেত্রে টাকা খাটা ছিল এবং জুলাই সেটি যাতে ভিন্ন দিকে প্রবাহিত না হয় সেই ক্ষেত্রে একটি ঘোষণা কি কি আমাদের প্রত্যাশা, কি কি আমরা করতে চাই, সেটা একটি প্রত্যাশা থাকতে পারে। তবে মানে অন্তর্বর্তীকালীন সরকার খুবই সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এই আন্দোলনে যেমনকি তারা 31শে ডিসেম্বর একটি ঘোষণার উদ্যোগ নিয়েছিল, সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার এটার ভেতরে মানে সিদ্ধান্ত তারা নিয়েছে যে আন্দোলনে অংশগ্রহণকারী সকল অংশের সাথে তারা কথা বলে একটি ঘোষণা তৈরি করে। এবং আমি যদি মনে করি মোটা দাগে যে ঘোষণাটি হয়তো আন্দোলনের কি প্রত্যাশা ছিল, পরবর্তী করণীয় কি হবে সেই বিষয়ে এখানে থাকবে। সেই ক্ষেত্রে 15ই জানুয়ারির মধ্যে এটি ঘোষণা করে, 31 তারিখের পরে 15ই জানুয়ারির মধ্যে ঘোষণা করা আমার মনে হয় যে খুবই অল্প সময় এবং সময় দেওয়া উচিত। এবং লুনানুর আমাদের জি জি শেষ করবেন। জি, যে অস্থিরতা আসলে কখনোই সুফল বয়ে আনবে না। আমরা একটা দীর্ঘদিন বাংলাদেশ জনগণ একটি বঞ্চনার মধ্যে ছিল। আমার মনে হয় যে সেখান থেকে বের করতে হলে আমাদেরকে আরেকটু কৌশলী, আরেকটু আন্তরিক এবং আরেকটু জি আপনাকে ধন্যবাদ লুনানুর। আমাদের সময় একদম শেষ। ডক্টর লাইলুফুর ইয়াসমিন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য। আপনাদের দুজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।